হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং আমার ভয়েসটা শুনতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন ভ্রমণের জন্য। তো আমরা স্টেশনে চলে এসেছি, তোমাদের বাকি যারা যারা যাবে সবাই তারা চলে এসেছে শিয়ালদা স্টেশনে। ট্রেনটা ছিল আমাদের 7:40-42 ট্রেনটা ছিল। তো এই যে ট্রেনে তোমার সবাই যাদেরকে দেখতে পাচ্ছ, বেশিরভাগ লোক কিন্তু তোমার সবাই সুন্দরবনেই কিন্তু যাবার উদ্দেশ্যে আছে। তো যাই হোক, আমরা খুব আনন্দের মধ্যে আছি। মনটা খুব কী বলবো, ফুরফুরে হয়ে আছে যে আমরা আজকে যাচ্ছি। তবে আমাদের ওটা ছিল, জার্নিটা ছিল দু 2 নাইট 1 ডে। তো তোর সেটারই অভিজ্ঞতা কেমন হয়েছে আমাদের, সেটা তোমাদেরকে জানাবো। তো আমরা ফাইনালি চলে এলাম ক্যানিং স্টেশনে নেমে আমরা ওখান থেকে সোজা চলে যাব। তো তার জন্য এবার ভাবলাম এক গ্লাস করে সবাই একটু আখের রস খেয়ে নিই। তো আখের রসটা যে খুব ভালো ছিল তা নয়। তো আখের রসটা খেয়ে আমরা এবার সাইডের দিকে চলে এসে দেখছি প্রচুর অটো, আর সমস্ত মানুষ কিন্তু ওই সবাই এক জায়গায় যাবে। তো যাই হোক, ওখানকার মানুষজনেরা সবাই ডাকাডাকি করছে, আর আমরা যে গ্রুপটার সাথে যাব সেই গ্রুপটাকে প্রথমে খুঁজে পাইনি। তারপরে ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার পরে ওরা আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে করলো। তারপরে ওরা এসে আমাদেরকে নিয়ে ওদের অটোতে আমাদেরকে তুলে দিল, আর অটোটা ছেড়েও দিয়েছে। আর যাওয়ার সময় যখন দেখছিলাম দুই সাইডে ক্যানিংয়ের রাস্তা, আমি এর আগে কখনো ক্যানিংয়ে আসিনি সেভাবে সেভাবে বলতে সেভাবে কখনোই যাওয়া হয়নি। তো ক্যানিংয়ের রাস্তাটা সত্যি ভালো লাগছিলো দেখতে। দুই সাইডে কিন্তু এই যে পরিবেশে তোমাদেরকে দেখাচ্ছে সাইড সিনটা, এটা কিন্তু দুই সাইডেই আছে। আর যারা যারা ক্যানিংয়ে যারা থাকো বা যারা ক্যানিংয়ে এইসব জায়গায় যারা গেছো, তারা কিন্তু বুঝতে পারবে যে কলকাতার থেকে কিন্তু ওই সাইডের জায়গাগুলো কিন্তু দেখতে ভালো লাগে, কারণ ওদিকে এতটা ফাঁকা আর নিরিবিলি, বেশ ভালোই লাগছিলো। আমাদের কলকাতাটা ভালো, বাট আমাদের কলকাতায় এত জনবসতি হয়ে আছে, যেখানটায় যে একটু ফাঁকা জায়গা বা কোনো কিছু এই রকম ধরনের পরিবেশটা নেই। তো যাই হোক, আমরা যখন ফাইনালি চলে এলাম, এটা হলো সোনাখালি। এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। তো আমাদের মেন রুটে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে সোজা হেঁটে আসতে মিনিট 5 টাইম লাগে। তো ওখান থেকে এসে এবার সবাই দাঁড়িয়ে আছে, এবার ভাবছে যে কী করবো, একটু চা বিস্কুট খেয়ে নিই, কারণ লঞ্চ কখন আসবে ঠিক নেই। টাইমটা দেওয়া ছিল 9:30, কিন্তু সেই টাইমটা একটু দেরি হয়ে গেছিলো। তো ফাইনালি যখন লঞ্চটা চলে আসলো, এবার সবাই কিন্তু খুবই ঠেলাঠেলির মতন হচ্ছে, কেননা বুঝতে পারছে না কে আগে যাবে কে পরে যাবে। তো সেই হিসেবে আমরাও যাচ্ছি, আর এত রোদ যে কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল এই টাইমটা। এটা যদি একটু শীতকালের দিকে যদি এই ভ্রমণটা যদি করা যায় ভালো লাগে, তা নইলে এই এত রোদের মধ্যে গরমের মধ্যে খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, জার্নিটা শুরু হয়ে গেল, আমরা সবাই লঞ্চের মধ্যে উঠে পড়লাম। উঠে আমার কি বলবো, এই যে নদী ভ্রমণটা আমি অনেক আগে দেখেছি, বাট আমার কখনো সেই সৌভাগ্যটা হয়নি। তবে আজকে ফার্স্ট টাইম আমি এই লঞ্চে উঠলাম, আর এখান থেকে এইবার যাত্রা শুরু। তো লঞ্চটা ছাড়তে একটু লেট করেছিল, কেননা কম বেশি লোক তখন এসে পৌঁছায়নি, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, তো সেটারই জন্য। তো খুবই ভালো লাগছে, লঞ্চের পরিবেশটাও সত্যি খুবই ভালো, আর এখানকার যে মালিক সে তো খুবই ভালো ব্যবহার। তারপর ফাইনালি যখন উঠে পড়লাম, সবাই চলে এসে, তারপর ওটা সবাই লঞ্চ তখন ছাড়েনি, কিন্তু সাথে সাথে ওদের খাওয়া দাওয়া দেওয়াটা শুরু করে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টে ওরা দিয়েছিল লুচি, আলুর দম, আর সাথে করে দিয়েছিল একটা করে মোয়া, জয়নগরের মোয়া। তো খাবারটা সত্যি খেতে খুব ভালো ছিল, সবাই আমরা খেয়ে নিয়েছিলাম। তুমি যে যতক্ষণ খেতে পারবে লুচি আলুর দম, তাকে ততক্ষণ কিন্তু দিয়ে যাবে, এরকম কোনো নির্দিষ্ট নেই যে তোমাকে যতটা দিয়েছি মানে ততটাই, তুমি চাইলে তুমি আরও পাবে। তো যাই হোক, লুচি আলুদমটা খেতে সত্যি খুবই ভালো ছিল, খুবই টেস্টি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে এইবার তোমার কী করবো, বসে বসে দুই ধারে শুধু জলের ওপর দিয়ে চলবে, আর দুই ধারে শুধু জঙ্গল। তবে এটা কোরের ভিতরে নয়, এটা তবে হালকা ছিল, দুই সাইডে গ্রাম ছিল, দেখতে বেশ খুবই ভালো লাগছিল। আর এই যে ব্রিজটা, আমরা এই ব্রিজটার ওপর দিয়ে আসলাম,
আর এখানে এক একটা নদীর নাম বলছিল, আমার নদীর নামগুলো আমার মনে নেই, বাট ভালো লাগছিল। চলতে চলতে আমাদের প্রথম স্পটে আমরা পৌঁছে গেলাম, এটা হলো বেকন বাংলো। এই বেকন বাংলোটা হচ্ছে যে অনেকেই তোমরা জানো যারা এই গোসাবাতে আছো বা যারা এই ট্রিপগুলো যারা করো, বা অনেকে কম লোক যারা জানো না তাদের জন্যই বলছি, এটা হলো বেকন বাংলো। এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য কোনো একটা কাজের সূত্রে এখানটায় এসেছিল। আসলে আমাদের সাথে তো কোনো গাইড ছিল না, আমাদের সাথে কেন, কারোর সাথে কোনো জাহাজের কোনো গাইড ছিল না, তো তার জন্য আমরা এই জিনিসটা পুরোটা আমরা জানতে পারিনি। তবে ওখানকারই লোকেদের মুখে শুনে যে এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একদিনের জন্য এসেছিলেন কোনো একটা কাজের সূত্রে, তো তারই জন্য এই জায়গাটা খুব এখন পপুলার হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই বাড়িটা তৈরি করেছিল। এই বাড়িটা সাধারণত কাঠের বাড়ি, তো তারই জন্য এই জায়গাটা একটা জায়গা হয়ে আছে। মানুষজন এখানটায় কোনো জায়গায় গেলে এই জায়গাটা দেখে যায়, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানটায় এসেছিলেন। কিন্তু ভেতরটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, ভেতরটা পুরো খালি খালি পড়ে আছে। যে যা যাচ্ছে সবাই কাঠের জানলাটা দিয়ে দেখছে। এটা জানলা নয়, এটা খিড়কি বলে। তো এটা আমি শুনলাম যে ওখানে গিয়ে, এটা জানলা নয়, এটা খিড়কি, কাঠের খিড়কি। তো যাই হোক, এই ভেতরের মধ্যে সবাই উকিঝুঁকি মারছে, তো এর ভিতরের মধ্যে তেমন কোনো কিছুই নেই, সবটা পুরো ফাঁকা। আর ওখানকারই কিছু লোকজন বলছে এটা মেনটেনেন্সের অভাবে জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে পড়ছে। এটা যদি মেনটেনেন্স যদি করা যেত তাহলে জিনিসটা আরও ভালো হতো, আরও ভালো কিছু দেখতে পেতো মানুষজনগুলো। তো যাই হোক, এখানটায় তো যেটুকু